বিশ্বের যতগুলো বদ্বীপ রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হলো আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশ পৃথিবীর একমাত্র একক পৃথিবীর বৃহত্তম বদ্বীপও বলা হয়। বঙ্গোপসাগরের অববাহিকায় তৈরি হয়েছে আমাদের এই বাংলাদেশ। পদ্মা, মেঘনা ও যমুনা নদীর পশ্চিম, উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরীণ এদেশের প্রবেশ করেছে এই সুবিশাল বদ্বীপ। সীমিত উচ্চভূমি এছাড়াও সমগ্র দেশ এক বিস্তীর্ণ সমভূমি। এদেশের ভূখণ্ড উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ক্রমশই ঢালু, ফলে প্রবাহিত সব নদ নদী ও উপনদীর শাখাগুলো উত্তর দিক হতে ক্রমশই নিম্ন দিক দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের দিকে অভিমুখে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূমিকা পার্থক্য ও গঠনের দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহের যে যুগগুলো রয়েছে তার মধ্যে টারসিয়া যুগের পাহাড়সমূহ, সোপানসমূহ এবং সাম্প্রতিককালে প্লাবন সমভূমির। টারসিয়া যুগের পাহাড়সমূহ: রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের এলাকা নিয়ে এই অঞ্চলটি গঠিত। আনুমানিক টারসিয়া যুগের হিমালয় পর্বত গঠিত হয় ওই সময় মায়ানমারের দিক থেকে আসা আগত গিরিজনী আলোড়নের ধাক্কায় বাজগ্রস্ত হয়ে এই পর্বতের সৃষ্টি হয়েছে, তাই এদেরকে টারসিয়া যুগের পাহাড়ও বলা হয়। এই পাহাড়গুলোর বৈশিষ্ট্য হল বেলে পাথরের কাদামুক্ত সংমিশ্রণে গঠিত। পাহাড়গুলোর গায়ে ক্ষুদ্র বৃহৎ বৃক্ষরাজি বনও রয়েছে। এছাড়াও রয়েছে অসংখ্য ঝোপঝাড়। তাই সংক্ষেপে বলা যায়, টারসিয়া যুগের হিমালয় পর্বত গঠনের সময় পাহাড় সৃষ্টি হয়েছে বলে এগুলোকে টারসিয়া পাহাড়ও বলা হয়। এই পাহাড়ি অঞ্চলকে আবার দুই ভাগে বিভক্ত করেছে: উত্তর ও উত্তর পূর্বাঞ্চল সমূহের পাহাড়সমূহ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। বাংলাদেশের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশের সিলেট জেলার উত্তর ও পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের দক্ষিণাংশের ছোট বড় বিচ্ছিন্ন পাহাড়গুলো এই অঞ্চল তৈরি করেছে। মৌলভীবাজার হবিগঞ্জের দক্ষিণ পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের বেশি নয়। শেরপুর ও ময়মনসিংহের উত্তর সীমানার কিছু কিছু পাহাড় আছে। উত্তরের পাহাড়গুলোর মধ্যে খাসিয়া ও জয়ন্তিয়া উল্লেখযোগ্য। সিলেট জেলার পাহাড়ি অঞ্চলে সিলেট শহরের উত্তর পূর্ব দিকে 186 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই পর্বতের ভূমি উচ্চতা 60 মিটার থেকে 90 মিটারের বেশি নয়। সুনামগঞ্জের জেলার ছাতক শহরের উত্তরে প্রায় 40 বর্গ কিলোমিটার স্থান নিয়ে একটি টিলা পাহাড় অবস্থিত। এটি ছাতক পাহাড় নামেও পরিচিত অনেকের কাছে। এই পর্বতভূমির গড় উচ্চতা 60 থেকে 40 মিটার। মৌলভীবাজারের ও হবিগঞ্জ জেলার দক্ষিণ সীমানায় অবস্থিত পাহাড়গুলো কোনোরকম গিরি শ্রেণী নিয়ে গঠিত করেনি। এসব পাহাড়গুলোর তলরেখাগুলো খাড়া ও মসৃণ। এদেরকে ত্রিপুরা পাহাড়ও বলা হয়। শেরপুর ও ময়মনসিংহ জেলার উত্তর সীমানায় ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের সামনে সামান্য বিচ্ছিন্ন অংশ দেখা যায়। এই পর্বত অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই এই এলাকায় পাহাড়ের ঢালে প্রচুর চা উৎপাদনও হয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ চা বাগান এই অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে আনারসও বেশ উৎপাদন হয়ে থাকে। এছাড়া এই পার্বত্য অঞ্চলে প্রচুর বাঁশ, বেতও পাওয়া যায়।
এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, চুনাপাথর, কয়লা প্রভৃতি খনিজ পাথরও রয়েছে অনেক। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ: খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার এবং চট্টগ্রামের অংশ বিশেষ এই অঞ্চল অন্তর্গত। এ পাহাড়গুলোর গড় উচ্চতা আবার একটু বেশি, যা প্রায় 610 মিটারের কাছাকাছি। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিং ডং, যার উচ্চতা 1231 মিটার। এটি বান্দরবন অবস্থিত এবং দ্বিতীয় উচ্চ শৃঙ্গটি সেটিও বান্দরবনেই অবস্থিত, যা কিউক্রাটস নামেও পরিচিত। বান্দরবনের অপর দুটি উচ্চ পাহাড়ের নাম হচ্ছে মুর্দামুলায়, যার উচ্চতা 1000 মিটার, এবং আর কিছু প্রায় পাহাড় রয়েছে যাদের উচ্চতা প্রায় 915 মিটার। এসব পাহাড় বেলে পাথর, শ্যাল ও কাদামুক্ত শিলা দ্বারা গঠিত। এই অঞ্চলের পাহাড়গুলোর মধ্যবর্তী উপত্যকাগুলো কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা নদীতে প্রবাহিত হয়েছে। সোপানসমূহ ও এর বিস্তারসমূহ: প্রায় 25,000 বছর পূর্বে সোপানসমূহ চারণভূমির বরফ গলা পানিতে প্লাবিত হয়ে গঠিত হয়েছিল বলে ধারণা করা যায়। এই অঞ্চলে মাটির রং ধূসর ও লালচে। বরেন্দ্র ভূমি: বরেন্দ্র প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন অঞ্চল। এই বরেন্দ্র ভূমি রাজশাহী বিভাগের প্রায় 9,320 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আছে। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। বঙ্গ অববাহিকায় এটি সর্ববৃহৎ সমভূমি নামেও পরিচিত। এই এলাকার ভূমি অসমতল এবং মাটি লাল কাকরঙ হওয়ায় এটি পশ্চিমের মহানন্দা ও পূর্বে করতা নদী দ্বারাও বেষ্টিত। গভীর খাদ বিশিষ্ট আঁকাবাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতহীন অঞ্চলও রয়েছে, এতে খাড়ি নামেও পরিচিত। বরেন্দ্রপূর্ণ অঞ্চলে অযাত্রা ও যমুনা নদী দ্বারাও 4 অঞ্চলে বেষ্টিত রয়েছে। এর পূর্ব দিকে 3টি অংশে বাংলাদেশের অন্তর্গত। মহানন্দা ও পূর্ণভরা মধ্যবর্তী অপর অংশটি ভারতের পশ্চিম বঙ্গের অন্তে গর্ত রয়েছে। বরেন্দ্র অঞ্চলের কৃষিকাজের জন্য উপযোগী, তাই এখানে প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়ে থাকে। এছাড়া যেসব কৃষি পণ্য এখানে উৎপাদন হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাট, পান, ভুট্টা ইত্যাদি। মধুপুর ও পাওয়ালদের গড়: উত্তরের ব্রহ্মপুত্র নদী থেকে দক্ষিণের বুড়িগঙ্গা নদী পর্যন্ত, অর্থাৎ ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর অঞ্চলে জুড়ে এদের বিস্তার। এর মোট আয়তন প্রায় 4,103 বর্গ কিলোমিটার। মাটি কঙ্কর মিশ্রিত ও লাল। প্লাবন সমভূমি থেকে এর পূর্ব ও উত্তর অংশের উচ্চতা প্রায় 6 মিটার, কিন্তু পশ্চিম ও উত্তর দিকের উচ্চতা 30 মিটার। মধুপুর গড়ের অঞ্চলটি পাহাড়ের খতিয়ে অংশ বিশেষ। মধুপুর গড়কে অনেকে বিশেষজ্ঞ নদীর সোপান, আবার কেউ কেউ একে বদ্বীপও বলে থাকেন। বরেন্দ্রভূমির মতো এখানকার মাটির রং দেখতে লাল এবং কঙ্করময় বলে কৃষিকাজের পক্ষে বিশেষ উপযোগীও নয়। এখনও ভূগর্ভে বনজঙ্গল পরিপূর্ণ এবং বাংলাদেশে গজারিয়া বৃক্ষের কেন্দ্র। মধুপুর এলাকায় আনারস ও নানা ধরনের সবজি উৎপাদন হয়। পানি সেচের মাধ্যমে এই অঞ্চলে কিছু পরিমাণ ধান উৎপাদন করা হয়। লালমাই পাহাড়: কুমিল্লা শহরের থেকে 8 কিলোমিটার দক্ষিণে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এটি বিস্তৃত।
লালমাই পাহাড়ের আয়তন প্রায় 34 বর্গ কিলোমিটার। এর গড় উচ্চতা 21 মিটার। এর মাটি লালচে নুড়ি এবং বালি কঙ্কর দ্বারা গঠিত। এই পাহাড়ের পাদদেশে আখ, তরমুজ ও উৎপাদন হয়ে থাকে। সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। বাংলাদেশের ভূপ্রকৃতি এক অপরূপ সাজে সজ্জিত। কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও সমান। আর একই ধারাবাহিকতায় টারশিয়া যুগের পাহাড়সমূহ ও সম্পূর্ণকালে এছাড়াও সমগ্র বাংলাদেশের নদী এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সবচেয়ে জালের মতো ছড়িয়ে আছে। সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত বলে এই নদীগুলো বন্যা সৃষ্টি করে। দেশের অধিকাংশ অঞ্চলে তখন জলমগ্ন হয়। বছরের পর বছর এভাবে বন্যার সাথে পলিবাহিত পলিমাটি সঞ্চয় করে পল্লব সমভূমি গঠিত হয়। এর আয়তন প্রায় 1,24,265 বর্গ কিলোমিটার। বাংলাদেশের উত্তরাংশ থেকে সাগরের উপকূলীয় দিকে সমভূমির ঢাল ক্রমান্বয়ে নিম্নস্বরূপ। সুন্দরবন অঞ্চলে প্রায় সমুদ্র সমতল অবস্থিত, কিন্তু সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা প্রায় 3,775 মিটার, বগুড়ার উচ্চতা প্রায় 20 মিটার, ময়মনসিংহের উচ্চতা প্রায় 18 মিটার, নারায়ণগঞ্জ ও যশোরের উচ্চতা প্রায় 8 মিটার, রংপুর, দিনাজপুরের উত্তরাংশ, নোয়াখালী, কুমিল্লা পূর্বাংশ, গড়াই মধুমতি অঞ্চল পশ্চিমাংশে এবং খুলনা অঞ্চলের উত্তরাংশ দেশের অন্যান্য সমতল ভূমি থেকে অপেক্ষাকৃত উঁচু। এসব সমভূমির বিভিন্ন স্থানে বহু নিম্নভূমি ও জলাশয় দেখা যায়। এর অধিকাংশ পরিত্যক্ত নদীখাত বা ভূপৃষ্ঠের অবমাননার জন্য সৃষ্টি হয়েছে। স্থায়ীভাবে এগুলোকে বিল, ঝিল ও হাওর বলে। চলন বিল, মাদারীপুর বিল ও সিলেট অঞ্চলে হাওরসমূহ বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকারও ধারণ করে। সমগ্র সমভূমি অঞ্চলের মৃত্তিকার স্তর খুব গভীর এবং ভূমি অতি উর্বর এবং মানুষের বসবাসের উপযোগী। তবে এই অঞ্চলে সর্বত্র একই রকম নয় বলেও চলে। যেমন কুমিল্লার সমভূমি। চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশই এবং লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, হবিগঞ্জ জেলার কিছু অংশ জুড়ে এই সমভূমি অবস্থিত। কুমিল্লার সমভূমির মোট আয়তন 7,404 বর্গ কিলোমিটার, যার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 3.6 মিটার। অন্যদের মতে আবার আছে 6 মিটার। এই সমভূমির বন্ধুত্বের বর্ষাকালে প্রায় ডুবে থাকে। তবে এই অঞ্চলের ভূমি উর্বরতা বলে প্রচুর ধান, পাট, অন্যান্য সবজি ফসল উৎপাদন হয়ে থাকে। সিলেটের অববাহিকায়। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্ব দিকে সামান্য অংশ নিয়ে এই অঞ্চল গঠিত। এটি সংলগ্ন প্লাবন সমভূমি হতে অপেক্ষাকৃত নিচু। সমুদ্রপৃষ্ঠ হতে এই অববাহিকার উচ্চতা প্রায় 3 মিটার। এই অঞ্চলে বর্ষাকালে পানিতে ডুবে যায়। শীতকালে পানি নেমে গেলে এখানে বোরো ও ইরি ধানের ফলানো হয়। সর্বনিম্ন স্থানগুলোতে প্রচুর জলাশয়ের মতো পানি জমে থাকে। এগুলো হাওর নামেও পরিচিত। এই অঞ্চলে বড় বড় আরো 5টি হাওরও রয়েছে। পাদদেশীয় পল্লব সমভূমি। বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত বৃহৎ রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থান জুড়ে এই সমভূমি বিস্তীর্ণ। হিমালয় পর্বত থেকে আনীত পল্লব দ্বারা এই অঞ্চল গঠিত। তিস্তা, করতোয়া প্রভৃতি নদী বাহিত পলি জমে হয়ে এই ঢালু জমি সৃষ্টি হয়। এই সমভূমি পাদদেশীয় পল্লব সমভূমি নামেও পরিচিত। বর্ষাকালে এর
সামান্য অংশ পানিতে প্লাবিত হয়। ধান, পাট, ইক্ষু, তামাক প্রভৃতি প্রচুর পরিমাণ এখানে জন্ম নেয়। এটাই বাংলাদেশের মূল প্লাবন পল্লভূমি। পদ্মা নদীর উত্তরে প্লাবন সমভূমির বাকি অংশ গঙ্গা অর্থাৎ পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার প্লাবন সমভূমি নামে পরিচিত। এ প্লাবন সমভূমি বৃহৎ ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা ও রাজশাহীর অংশ বিশেষভাবে বিস্তৃত। এই অঞ্চলের অধিকাংশ স্থানই বর্ষাকালে পানিতে প্রতি বছর ডুবে যায়। নদীতে দুপার বরাবর নদীর পাড়ের প্রকৃতির ভাত পশ্চাৎ অগ্রজ জলধারা বা বিল হ্রদের সৃষ্টি হয়ে থাকে। প্লাবন সমভূমির উল্লেখযোগ্য ভূপ্রকৃতির বৈশিষ্ট্য। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে সমভূমিকে সাধারণত বদ্বীপ বলা হয়। এ বদ্বীপ অঞ্চলটি বৃহত্তর কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চলসমূহের অংশ এবং রাজশাহী, পাবনা ও ঢাকা অঞ্চলে কিছু অংশ জুড়ে বিস্তৃত। এ বদ্বীপ অংশটি পদ্মা এবং এর শাখা নদীগুলো দ্বারা ভূতাত্ত্বিত। বর্তমানে পশ্চিম দিকে শাখা নদীগুলো মৃত অবস্থায় রয়েছে এবং পূর্ব দিকে সক্রিয় নদীগুলোর মধ্যে আড়িয়াল খাঁ প্রধান। আঁকাবাঁকা নদীগুলো এই অঞ্চলে হ্রদের সৃষ্টি করেছে। বদ্বীপের পূর্বাঞ্চলে বর্ষাকালে প্লাবিত হয়। নদী, বিল এবং দ্বীপগুলো এই অঞ্চলের প্রধান প্রাকৃতিক বৈশিষ্ট্য। এছাড়া খুলনা থেকে ফরিদপুর ও বরিশাল পর্যন্ত বৃহৎ অগভীর একসারি গহ্বর রয়েছে। এরা ঝিল নামেও পরিচিত। পূর্বে মেঘনা নদীর মোহনা থেকে পশ্চিম গাড়াই মধুমতি নদী পর্যন্ত বিস্তৃত বদ্বীপ সমভূমির পূর্বাংশকে সক্রিয় বদ্বীপ বলে। এর পূর্বাংশে অঞ্চলে প্রতি বছর বর্ষায় প্লাবিত হয়। ধান, পাট, ইক্ষু প্রভৃতি ফসল প্রচুর পরিমাণ উৎপাদিত হয়। এই অঞ্চলে বরিশাল, পটুয়াখালী, গোপালগঞ্জ, মাদারীপুরের বিল ও হাওরগুলোকে প্রচুর মাছ পাওয়া যায়। শীতকালে বোরে ও ইরিন ধানের চাষ করা হয়। বাংলাদেশের বদ্বীপ সমভূমির মধ্যে গড়াই মধুমতি নদীর পশ্চিমাংশকে মৃতপ্রায় বদ্বীপ বলা চলে। এটা বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলে অধিকাংশ স্থায়ীব্যাপী বিস্তৃত। এই অঞ্চলের অধিকাংশ নদী ভরাট হয়ে মৃত অবস্থায় রয়েছে। শুষ্ক ঋতুতে নদীগুলো প্রায় শুকিয়ে যায়। বর্ষাকালেও এসব নদীর পানি প্রবাহ পরিমাণ খুব বেশি বৃদ্ধি পায় না। বাংলাদেশের বদ্বীপ অঞ্চলের সমভূমির দক্ষিণ ভাগের যে অংশ বঙ্গোপসাগরের জোয়ার ভাটার প্রভাবে পরিলক্ষিত হয় সেটাই স্রোত সমভূমিতাও বলে। এই অঞ্চলে ছোট ছোট বহু নদী-নালা আছে, যার অসংখ্য শাখা প্রশাখা ও বঙ্গোপসাগরে গিয়ে যুক্ত হয়েছে। এই সমভূমির অঞ্চলে অধিকাংশ অংশ জুড়ে ম্যানগ্রোভ ও গরান বৃক্ষের বনভূমিও রয়েছে। এই বনভূমি সুন্দরবন নামেও সুপ্রসিদ্ধ। এ অঞ্চলে নদীতে প্লাবন খুব কম, কিন্তু নিয়মিত জোয়ার ভাটা লেগে থাকে। এই সমভূমির ফেনী নদী হতে কক্সবাজার কিছু দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এটির গড়ে প্রায় ৯.৬ কিলোমিটার প্রশস্ত, কিন্তু কর্ণফুলী নদীর মোহনা এর দৈর্ঘ্য প্রায় ৩৫.৬ কিলোমিটার। এই সমভূমির কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, বাঁশখালী প্রভৃতি নদীর ধারাবাহিকতা পল্ল দ্বারাও গঠিত। এছাড়াও সমুদ্র তটে বালু সৈকত, বালিয়াড়ি, কদম ভূমি ইত্যাদি উপকূলীয় প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ এখানে পরিলক্ষিত হয়। এর কোনো কোনো স্থানে সমুদ্রের পানি থেকে লবণ তৈরিও করা হয়।
এই অঞ্চল জুড়ে কৃষিও ফলে থাকে। পরিশেষে বলা যায় পৃথিবীর একমাত্র বদ্বীপ হচ্ছে আমাদের এই বাংলাদেশ, যা বঙ্গোপসাগরের আদলে তৈরি হয়েছে আমাদের এই বদ্বীপ। হিস্টোরি অফ কক্সবাজার। পৃথিবীর বৃহত্তর বদ্বীপ বাংলাদেশ। কক্সবাজার হলো এর বদ্বীপের সবচাইতে আকর্ষণীয় স্থান। এটি বিশ্বের দীর্ঘতম এবং বাংলাদেশের অন্যতম পর্যটক কেন্দ্র। এখানে প্রতি বছর দেশি ও বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। কক্সবাজার আসলে একই সাথে নদী, সাগর, পাহাড় ও সমতল উপজাতিদের সংস্কৃতি, দর্শনীয় স্থান দেখার অপার সুযোগ মিলে থাকে। এই সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের অপরূপ দৃশ্য ভোগ করা যায়। বর্তমানে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটক নগরী হিসাবে গড়ে তোলার চেষ্টা চলছে, যা বাংলাদেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমুদ্র সৈকত হলো এক ধরনের ভূতাত্ত্বিক স্থলভাগ, যা গড়ে ওঠে কোনো জলভাগের পাশে। সাধারণ অর্থে সমুদ্রের পাশে গড়ে ওঠা স্থলভাগকে সমুদ্রের সৈকত বলা যায়। যে সকল স্থানে বাতাসের প্রবাহ ও মহাকাশীয় স্রোতের কার্যকর হয়, সে সকল স্থানে ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সমুদ্র সৈকত সৃষ্টি হয়। কক্সবাজারের সমুদ্র সৈকত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, আর সমুদ্র সৈকতগুলো সৌন্দর্যের অন্যতম উপাদান হিসাবে বিবেচিত। এদেশে উল্লেখযোগ্য সমুদ্র সৈকতগুলো হলো কক্সবাজার ও ইয়ানি ও পটুয়াখালী জেলার কুয়াকাটা ও চট্টগ্রাম জেলার পতেঙ্গা ইত্যাদি আরও অনেক। এরই মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হিসাবে বিবেচিত। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 120 কিলোমিটার। এর অন্যতম বৈশিষ্ট্য হলো পুরো সৈকতটি বালুকাময়, কাদার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। বন্দরনগরী চট্টগ্রাম হতে এর দূরত্ব 155 কিলোমিটারের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার। এটি একটি জেলা শহর, আর এই শহরে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা কক্সবাজার শহর থেকে বদর মোকাম পর্যন্ত ঘটনা। কক্সবাজার সমুদ্র সৈকতের 15 কিলোমিটার দূরে ইয়ানি সমুদ্র সৈকত, যা 8 থেকে 10 কিলোমিটার দক্ষিণে রয়েছে হিমছড়ি নামক অতি মনোরমীয় স্থান। কক্সবাজারের ইতিহাস। প্রতিটি স্থানের নামের পেছনে এক ইতিহাস লুকিয়ে থাকে। কক্সবাজার সমুদ্র সৈকতের ইতিহাস সম্পর্কে জানা যায় যে 1797 সালে বার্মা, তথাকথিত বর্তমান মিয়ানমার, আরাকান অঞ্চলের গোলযোগ দেখা দেয়, ফলে সেখান থেকে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এই তাড়িয়ে দেওয়া ছিন্নমূল বাঙালিরা বর্তমান কক্সবাজারে উখিয়া ও গুডমুন প্রভৃতি অঞ্চলে আশ্রয় নেয়। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দূত ক্যাপ্টেন, নাম ছিল কক্স, বার্মার রাজ দরবারে কাজ করতেন। তিনি কোম্পানির নির্দেশে সেখানকার শরণার্থীদের তদারকি এবং ত্রাণ সামগ্রী বিতরণের জন্য কক্সবাজারে ছুটে আসেন। তখন সেখানকার সমগ্র এলাকা মশা ও জঙ্গলে পরিপূর্ণ ছিল। বিশুদ্ধ পানির অভাব, মানুষের বসবাস অযোগ্য ছিল। ক্যাপ্টেন কক্স নামে পরিবেশে অস্তিত্ববোধ করলেও শরণার্থীদের ফেলে চলে যায়নি, বরং তিনি তাদের জন্য কাজ করতে থাকেন। তখন এই সাগরের তীরে নাম ছিল ফালকিং। অবশেষে 1802 সালে ক্যাপ্টেন কক্স সেখানে মারা যান। তার নাম অনুসারে স্থানটির নাম দেওয়া হয় কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত হল কক্সবাজার। বিধাতা যেন বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালুর অচলে। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশ করতেই কানে ভেসে আসে সাগরের উত্তাল গর্জন। এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যাস্ত মনোরম দৃশ্য।
বালুচরে অনেক সময় দেখা যায় লাল রঙের কাঁকড়ার দল। গভীর জলে মাছ ধরে জেলে ফিরে আসার দৃশ্য অপরূপ। বালিয়াড়ি সমুদ্র সৈকত সংলগ্ন শামুক ও ঝিনুক ও নানা প্রজাতির প্রবাল সামুদ্রিক বিপণীয় হোটেল ও দেখা যায়। নিত্য প্রয়োজনীয় সজ্জাসজ্জিত রয়েছে মার্কেটগুলোতে। কক্সবাজারের সমুদ্র সৈকতে প্রাণচাঞ্চল্য হয়ে ওঠে। কক্সবাজার সমুদ্র সৈকতে অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেগুলোর মধ্যে লাবণীয় পয়েন্ট, সি ইন পয়েন্ট অন্যতম। কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেখান থেকে বিস্তীর্ণ বেলাভূমি, সারি সারি ঝাউবন ও সাগরের আছড়ে পড়া বিশাল ঢেউ। লাবণীয় বীচ থেকে হোটেলে হেঁটে পূর্ব দিক সোজা চলে যাওয়া যায় হিমছড়ি দিকে। এছাড়াও কক্সবাজারের আশেপাশে বৌদ্ধ যুগের অনেক প্রাচীন কীর্তিও রয়েছে। সেখানকার প্যাগোডা খুবই দৃশ্যজনীয়। এখানে একটি আবহাওয়া অফিস ও বাতিঘর রয়েছে, যা মারমার আখ্যানে অনেক উপজাতির বসবাসও রয়েছে। সুইজারল্যান্ডের নিউ সেভেন ওয়ান্ডারফুল ফাউন্ডেশন নামক ওয়েবসাইটে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান কর্তৃক 2000 সালে দ্বিতীয়বারের মতো বিশ্বের প্রাকৃতিক সপ্তম আচার্য নির্বাচিত প্রতিযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকতকে কয়েক বছর শীর্ষস্থানে ছিল। এই সৈকতটি বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হিসাবে সারা বিশ্বে পরিচিত। বিভিন্ন দেশ থেকে বিদেশি পর্যটক এর সৌন্দর্য উপভোগ করার জন্য এই দেশে পাড়ি জমায়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার চিত্ত বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হিসাবে বিবেচিত। এটি বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর স্থান। এখানে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে স্পিডবোট, বিচ বাইকার, ওয়াটার স্কুট সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা। তবে সম্প্রতি কক্সবাজারের সমুদ্র সৈকতে বিনোদনের জন্য নতুন মাত্রা যোগ করা হয়েছে। আকাশে উড়ে বেড়ানোর জন্য প্যারাশুট চালু করা হয়েছে। এছাড়াও দেশ বিদেশে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন ধরনের কনসার্ট ও খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। বর্তমানে বিশ্বের পর্যটকদের বিলিয়ন ডলারের শিল্পের মাধ্যম, শতাব্দীর সেরা এবং বিশ্বের বৃহত্তম শিল্প হলো পর্যটক কেন্দ্র। বাংলাদেশ এর দিক থেকে পিছিয়ে নয়। পর্যটনের শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তবে কক্সবাজার সমুদ্র সৈকতে বাদ দিয়ে বাংলাদেশ পর্যটক শিল্পের কথা কল্পনাও করা যায় না। বাংলাদেশের সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্যের টানে প্রতি বছর বাংলাদেশে বিদেশি পর্যটকদের আগমন ঘটে। কক্সবাজারে শ্যামলা ও বৈচিত্র্যময় প্রাকৃতিক ঐতিহ্য এবং সংস্কৃতি ইত্যাদি ঐতিহ্যের দিক দিয়ে অনেক সমৃদ্ধ। পর্যটকের ক্ষেত্রে এসব বৈশিষ্ট্য সম্ভাবনা দাবিয়ে রাখে। এখানে প্রাকৃতিক নির্জনতা পর্যটকদের প্রধান আকর্ষণীয়। এর জন্য অর্থনৈতিক দিক থেকে পর্যটক শিল্পের গুরুত্ব অপরিসীম। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে সামুদ্রিক মুদ্রার আয় করার আপনার সম্ভাবনা এবং সুযোগ এখানে রয়েছে। নিঃসন্দেহে কক্সবাজার সৈকত দেশের জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতে পারে। বিভিন্ন সমস্যা। বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার আমাদের গর্ব, কিন্তু এই কক্সবাজার সমুদ্র সৈকত প্রতিষ্ঠার অবস্থায় খুবই নাজুক অবস্থা। আন্তর্জাতিক মানের দিক থেকে এটি মর্যাদার দিকে দিন দিন হ্রাস পাচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে রওনা হলে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হয়। আবার সমুদ্র সৈকতে পাহাড়ের অবস্থা দেখলে লুটের রাজ্য মনে হবে, যেন একদল প্রভাবশালী দস্যু চর দখলে করার কাজে নিয়োজিত। এখানে অবৈধ উপায়ে বড় বড় দালান কোঠা গড়ে তোলা হচ্ছে। এভাবে সমুদ্র সৈকতে দালান কোঠা গড়ে উঠতে থাকলে দিন দিন ঘনবসতি সমুদ্রের সৈকত পরিণত হবে। এছাড়াও পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা, যাতায়াত ও ময়লা আবর্জনা সরাসরিও অনুন্নত অবস্থায়, যা কক্সবাজারের সৈকতে অন্যতম সমস্যা। সমাধান। কক্সবাজার সমুদ্র সৈকতের সম্পর্কিত সমস্যাগুলো রাতারাতি সমাধান করার কোনো পথ নেই, তবে এই সুষ্ঠু
সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার নিম্নলিখিত উপায়সমূহ রয়েছে। দেশ বিদেশি পর্যটক নিরাপত্তা নিশ্চিত করা, পুরুষ শহর ও আইন শৃঙ্খলা বাহিনী আওতায় আনা, একটি প্রস্তাব বাইপাস রাস্তা নির্মাণ করা যা সরাসরি ঢাকা থেকে কক্সবাজার যোগাযোগ করা যায়, কক্সবাজার পর্যটক শিল্প কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর জন্য বেসরকারি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগের উৎসাহিত করা, কক্সবাজার সমুদ্র সৈকতে আন্তর্জাতিক মানের গড়ে তোলার লক্ষ্যে পৃথক সংস্থা গঠন তৈরি করা। কর্তৃপক্ষের কাজসমূহ: বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকত জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে তোলা নিয়েছে। তারা বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবস অপেক্ষা কনসার্ট ও জাতীয় আন্তর্জাতিক বিচ ফুটবল ও বিচ ভলিবল প্রতিযোগিতা হয়ে থাকে। জাতীয় ঘুড়ি উত্তোলনা দিবস ব্যবস্থা করা হয়েছে। দেশের পর্যটক শহর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে হবে। 2009 সালে আগস্ট মাসে ট্যুরিস্ট পুলিশ নামে আলাদা ইউনিট গঠন করেছে সরকার। বর্তমান ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব পালনের জন্য 12টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নিয়ে বাঙালির গর্বের শেষ নেই। এটি চিত্ত বিনোদনের জন্য যেমন অন্যতম প্রাণকেন্দ্র, তেমনি দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিদিন দেশ বিদেশে পর্যটকদের আগমনে উৎসাহ আমেজ সৃষ্টি হচ্ছে। এতে করে কক্সবাজারের সমুদ্র সৈকতের পরিবেশ হয়ে উঠছে আনন্দময় ও প্রাণ চঞ্চল্য। তাই কক্সবাজার সমুদ্র সৈকত সার্বিক উন্নয়নে সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। সুন্দরবনের পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ বন বা লোনা পানির বন বলা যায়। প্রাকৃতিক সৌন্দর্য আর ঐশ্বর্যের অপরূপ লীলাভূমি হচ্ছে আমাদের এই সুন্দরবন। সুন্দরবনে রয়েছে প্রচুর পরিমাণ সুন্দরী গাছ, আর এর বনের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে সুন্দরবন। এ বনে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। তাই এ বনে দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের পরিচিতিও ব্যাপক। জীববৈচিত্র্যের আরও প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ চমৎকার এক বন এই সুন্দরবন। সুন্দরবনের ভূতাত্ত্বিক মৃত্তিকা ও জলবায়ু: হিমালয়ের পর্বতের ভূমি ক্ষয়জনিত জমা পানি পলি মাটি থেকে সুন্দরবনের ভূভাগ সৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব দিকে ক্রমশই ঢালু। বাংলাদেশের অভ্যন্তরীণ মৃত্তিকার তুলনায় সুন্দরবনের মৃত্তিকা একটু ভিন্ন। সুন্দরবনের মৃত্তিকা পলিযুক্ত দোআঁশ মাটি। জোয়ার ভাটার কারণে এই পানি লবণাক্ত। সুন্দরবনে বার্ষিক গড় তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 21 ডিগ্রি। সুন্দরবনের আয়তন ও অবস্থান: সুন্দরবনের মোট আয়তন 1,39,500 হেক্টর বা 34,500 একক। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লোনা পানির বন বলা যায়। সুন্দরবনে প্রায় 62 ভাগ বা 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশের মধ্যে, আর বাকি অংশ ভারতের মধ্যেও পড়েছে। এই বনের মোট বনভূমির পরিমাপ 31.1% এলাকায় জলজীর্ণ। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের দক্ষিণ বিশাল বঙ্গোপসাগর, হরিণঘাট নদী, বরিশাল ও পিরোজপুর জেলার পশ্চিম হাতিয়াভাঙ্গা নদী ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আংশিক প্রান্তে সীমানা জুড়ে সুন্দরবন অবস্থিত। অক্ষাংশ হিসাবে ভারত বাংলাদেশের উপকূল ধরে বিস্তৃত। 21.30 ও 22.30 উত্তর অক্ষাংশে, পূর্ব দ্রাঘিমা মধ্যবর্তী স্থানে এই বনের অবস্থান। নানা ধরনের জীবজন্তু ও গাছপালায় সাজ্জিত আমাদের এই সুন্দরবন। সুন্দরবনে যে উদ্ভিদ মিলন কেন্দ্র সরকারি জরিপ অনুসারে তা এটা বলাই যেতে পারে। 245 শ্রেণী ও 344 প্রজাতির বৃক্ষ রয়েছে। এই বনের প্রধান উদ্ভিদ সুন্দরী গাছ। এই গাছের নাম অনুসারে নামের নামকরণ করা হয়েছে।
এছাড়া রয়েছে কেওয়া, গেওড়া, পশু, বাইন, সেগুন, আমলকি সহ নানা ধরনের ফল ও ঔষধি গাছ, যা আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধ করে অসীম ভূমিকা রাখছে। সুন্দরবনের প্রাণী। সুন্দরবনের প্রাণী অর্থাৎ প্রাণী ব্যতীত বনের অস্তিত্ব কল্পনা করা যায় না। সুন্দরবনে প্রচুর পরিমাণ প্রাণী রয়েছে। বনে 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণীও রয়েছে। সুন্দরবনে কথা বললেই বাঘের কথা তো মনেই পড়ে। আর এসব বাঘের মধ্যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, যার একমাত্র আবাসস্থল আমাদের এই সুন্দরবন। এছাড়াও এক সময় প্রচুর পরিমাণ চিতাবাঘ ছিল এই বনে। বাঘের পরই সুন্দরবনে হরিণের প্রভাব সবচাইতে বেশি। সুন্দরবনে বেশ কয়েক প্রজাতির হরিণ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মায়া হরিণ ও চিতা হরিণ, যার জাতীয় হিসাবে ঘাস লতাপাতা খেয়ে জীবন ধারণ করে থাকে। পাখির জন্য সুন্দরবন অনেকটাই বিখ্যাত, যা প্রতিনিয়ত বনের মধ্যে কিচিরমিচির আওয়াজ তোলে। সুন্দরবন পাখির মধ্যে রয়েছে শালিক, ময়না, ঘুঘু, টিয়া, আরও অনেক। মোরগ সহ নাম না জানা আরও অনেক অজানা পাখি। সুন্দরবনে গাছে গাছে সবচেয়ে নজর কাড়ে মৌচাক। এই মৌচাকে অগণিত মৌচাকরা মধু জমা করে। মাওয়ালদের এই মধু সংগ্রহ করে। সারা দেশে সুন্দরবনের মধুদের বেশ সুনামও রয়েছে। উপরে বর্ণিত প্রাণীগুলো ছাড়াও সুন্দরবনে অসংখ্য প্রাণী রয়েছে, যা এ বনকে আরও সমৃদ্ধি করে তোলে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু স্বার্থ মানুষ কারণে সুন্দরবন অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এভাবে চলতে থাকলে হয়তো কয়েক দশকের পর সুন্দরবনে আর প্রাণী খুঁজে পাওয়ার অস্তিত্ব সম্ভাবনাই অনেকটাই নেই। অর্থনৈতিক ক্ষেত্রে সুন্দরবনের অবস্থান। সুন্দরবন জাতীয় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছে। এটি দেশের বন সম্পদের বৃহত্তম উৎস। কাঠের উপর নির্ভরশীল শিল্পের কাঁচামালের যোগান দেয় সুন্দরবন। খুলনার নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল সুন্দরবনের বনজ সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়াও কাঠ, জ্বালানি ও মণ্ড ইত্যাদি সম্পদ আমাদের সুন্দরবন থেকে পেয়ে থাকি। এ বন থেকে পাওয়া যায় গোলপাতা, মধু ও মোম। এ বনের প্রবহমান নদী থেকে নিয়মিত আহরণ করা হয় মাছ, কাঁকড়া, শামুক, ঝিনুক থেকে খাবার ও চুনা পাথর তৈরি করা হয়। সুন্দরবনের বর্তমান অবস্থান। বর্তমানে সুন্দরবনের প্রাণীকুলে ধ্বংসেরই মুখে। মানবসৃষ্টি কারণে সুন্দরবন ধ্বংস হচ্ছে। অবাধে বৃক্ষ নিধন, পশু শিকার ও মানুষের পরিবেশ বিরোধী কার্যকলাপ সুন্দরবনের আকৃষ্ট বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। সম্প্রতি শ্যামলা নদীতে তেলের ট্যাঙ্কার দুর্ঘটনার কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে সুন্দরবনের পরিবেশ। ইতিমধ্যে বরা পূর্ণিমায় শক্তিশালী জোয়ার ভাটায় তেলের বনের অভ্যন্তরে প্রবেশ করে। কোথাও কোথাও শ্বাসমূলের তেলের অস্তিত্বের ঢাকা পড়ে গিয়েছে। বনের নিম্নাঞ্চল ও খালসমূহ তেলের অস্তিত্ব চোখে পড়ে। মৃত কাঁকড়া, মাছ, জলা প্রাণী ভেসে ওঠে। এই বিষাক্ত পানি পান করে অনেক পাখি ও বিরল প্রজাতির প্রাণীও হারিয়ে যাচ্ছে। এছাড়া রামপাল তাপমাত্রা বিদ্যুৎ কেন্দ্র, সরকারি সাইটগুলো বনের পরিবেশের প্রতিনিয়ত ধ্বংস করছে। বাংলাদেশের জলবায়ুর উপর সুন্দরবনের একটি বিরাট প্রভাব রয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্রমশই বিলীন হয়ে যাচ্ছে। প্রাণী জগতের বিপুল হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রাকৃতিক বাঁচিয়ে রাখার জন্য সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমাদের সুন্দরবনের প্রতিটি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। দলমত নির্বিশেষে সকলে আমাদের উচিত সুন্দরবনকে রক্ষা করা। বাংলাদেশের সাগরকন্যা, যাকে আমরা কুয়াকাটা হিসাবে চিনে থাকি। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সাগরকন্যা খ্যাত
অপরূপ এক জায়গার নাম হচ্ছে কুয়াকাটা। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপা ইউনিয়ন অবস্থিত এই জায়গা হচ্ছে বাংলাদেশের সবচাইতে আকর্ষণীয় সমুদ্র সৈকত। একই সৈকত থেকে সূর্য উদয় আর সূর্যাস্ত দেখার মতো জায়গা দ্বিতীয়টি আর কোথাও নেই। অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত ছাড়াও কুয়াকাটা আছে বেড়ানোর মতো আরও অনেক নানা আকর্ষণীয় স্থান। কুয়াকাটার বেলাভূমি বেশ পরিচ্ছন্ন। ভৌগোলিক অবস্থানের কারণে এই সৈকত থেকে কেবল সূর্যাস্ত আর সূর্যোদয় দৃশ্য উপভোগ করা যায়। সৈকতের পূর্ব প্রান্তে গঙ্গামতী বাঁক থেকে সূর্যের সবচেয়ে ভালোভাবে দেখা যায়। আর সূর্যাস্ত দেখার উত্তম জায়গা হলো কুয়াকাটার পশ্চিম সৈকত। কুয়াকাটার সৈকত প্রায় 18 কিলোমিটার দীর্ঘ। সৈকতে লাগোয়া পুরো জায়গাতেই আছে দীর্ঘ নারিকেলের গাছ এর সারি। তবে জলবায়ু পরিবর্তনের ছোঁয়া লেগে এ বনেও বিভিন্ন সময়ে সমুদ্রের জোয়ারের উচ্চতা বেড়ে যাওয়ায় ভাঙ্গনের কবলে পড়ছে সুন্দরবনের অনেক নারিকেল বাগান। কুয়াকাটায় সমুদ্র সৈকতে সারা বছরই দেখা মিলবে জেলেদের মাছ ধরার দৃশ্য। কুয়াকাটার শুটকি পল্লী নামেও পরিচিত। কুয়াকাটার সমুদ্র সৈকতের পশ্চিম প্রান্তে আছে জেলে পল্লী। এখানে প্রচুর জেলেদের বসবাস। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে চলে মূলত শুটকি তৈরির কাজ। সমুদ্র থেকে মাছ ধরে এনে সৈকতে শুটকি তৈরি করে জেলেরা। কম দামে ভালো মানের শুটকিও কিনতে পাওয়া যায় এখানে। গঙ্গামতির জঙ্গল। কুয়াকাটা সমুদ্র সৈকতে শেষ হওয়ার পূর্ব দিকে গঙ্গামতি খালে এখান থেকে শুরু হয় গঙ্গামতি জঙ্গল। এখানে গজমতি জঙ্গল ও বলে থাকেন। নানা রকম বৃক্ষরাজি ছাড়াও এই জঙ্গলে আছে নানা রকমের পাখির বন মোরগ ও বানর ইত্যাদি। কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব দিক গঙ্গামতির জঙ্গল ছাড়িয়ে আরও সামনে গেলে আসে ক্রাব আইল্যান্ড বা কাঁকড়ার দ্বীপ। এই জায়গায় আছে লাল কাঁকড়াদের বসবাস এবং নির্জনতা পেলে এই জায়গায় সৈকতে লাল করে বেড়ায় কাঁকড়াদের দল। ভ্রমণ মৌসুমে অক্টোবর ও মার্চ। কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে স্পিডবোটে যাওয়া যায় ক্রস আইল্যান্ড। কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশে নদীর পার হইলে সুন্দরবনের শ্বাসমূল ও বনাঞ্চল নামে ও দেখা যায়। সুন্দরবনের সব বৈশিষ্ট্য এ বনে থাকলেও তেমন কোনো হিংসাত্মক প্রাণী নেই। বন মোরগ বানর আর নানা পাখির আবাসস্থল এই কুয়াকাটায়। বনের শুকুরে দেখা মেলে। কুয়াকাটা দেখতে ফাতবা বন ও ইঞ্জিলের নৌকায়। কুয়াকাটার নামকরণের ইতিহাসের পেছনে যে কুয়া সৃষ্টি হয়েছিল এখান ঠিক সেটিও আছে। তবে কয়েক বছর আগে অদৃশ্য ও কুরুচিত সংস্কারের ফলে এর সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। কুয়াকাটার সমুদ্র সৈকতের কাছে রাখাইনদের বাসস্থান। জনশ্রুতি আছে 1784 সালে বর্মী রাজা রাখাইনদের মাতৃভূমি আরাকান দখল করলে বহু রাখাইন জায়গাটি ছেড়ে নৌকায় চড়ে আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন। চলতি পথে তারা বঙ্গোপসাগরের তীরে রাঙ্গাবলী দ্বীপে খোঁজ পেয়ে সেখানে বসতি স্থাপন করেন। সাগরের লোনা জলের ব্যবহারের অনুপযোগী বলে মিষ্টি পানির জন্য তারা এই একটি কূপ খনন করেন। আর এরূপ থেকে জায়গাটির নাম সৃষ্টিকরণ করা হয় কুয়াকাটা। এছাড়াও কুয়াকাটা রয়েছে
নানা প্রজাতির বৌদ্ধ মন্দির। কুয়াকাটার প্রাচীন কুয়ার সামনে সীমা বৌদ্ধ মন্দির। কাঠের তৈরি এ মন্দিরে কয়েক বছর আগে ভেঙে দালানে তৈরি করা হয়েছে। তবে মন্দিরের মধ্যে এখনও আছে প্রায় 37 মণ ওজনের প্রাচীন অষ্টধাতব তৈরি বৌদ্ধ মন্দির। সীমাবদ্ধ মন্দির থেকে সামনেই ক্ষুদ্র নৃত্যগোষ্ঠী রাখাইনদের বাসস্থলে পড়ে। এখানে রাখাইনরা নারীদের প্রধান কাজ কাপড় বুনন। রাখাইনদের তৈরি শীতের চাদর বেশ আকর্ষণীয়। মিশ্রপাড়া বৌদ্ধ মন্দির। কুয়াকাটা সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ক্ষুদ্র নৃত্যগোষ্ঠীর সম্প্রদায় রাখাইনদের একটি গ্রাম নামে মিশ্রপাড়া। এখানে আছে বড় এক বৌদ্ধ মন্দির। কথিত আছে এ মন্দিরের ভেতরে আছে উপমহাদেশের সবচাইতে বড় মূর্তি। এছাড়াও এখান থেকে সামান্য দূরে আমখোলা গ্রাম আছে, যা এই অঞ্চলে রাখাইনের সবচেয়ে বড় বসতি। পরিশেষে বলা যায়, বাংলাদেশের সাগরকন্যা ও কুয়াকাটা নামে পরিচিত, যেখানে একই স্থান থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে ষাট গম্বুজ মসজিদ অন্যতম। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত। প্রাচীন এই মসজিদের গায়ে কোনো শিলাশিল্প স্থান নেই বা কোনো শিলালিপির স্থানও নেই। তাই এটা কে নির্মাণ করেছেন, তার কোনো নির্মাণ করা হয়েছে সে সম্ভাব্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি খানজাহান আলী নির্মাণ করেছে বলে সম্ভবত কোনো সন্দেহ নেই। ধারণা করা হয় যে তিনি 15 শতাব্দীতে এটি নির্মাণ করেন। এই মসজিদটির বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছে রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী মর্যাদা সম্পন্ন দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করেন। বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ ও পর্যটন কেন্দ্র হল সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশের অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ, যার বর্গ কিলোমিটার মাত্র 8। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার এর উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরাও বলে থাকেন। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটির ব্যাপক পরিচিতিও রয়েছে। সেন্ট মার্টিনের ইতিহাস। কবে প্রথম এই দ্বীপটিতে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায়নি। প্রথম কিছু আরবীয় বণিক এই দ্বীপটিকে নামকরণ করেছিলেন জিঞ্জিরা। উল্লেখ্য, এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার যাতায়াতের সময় এই দ্বীপটিতে বিশ্রামের জন্য ব্যবহার করত। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামে চিনত। 1990 খ্রিস্টাব্দে কিছু বাঙালি ও রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপটিতে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায়, প্রথম আদিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল 13টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশে। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকা হিসাবে পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে
কেয়া ও ঝাউ গাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট ও ক্লান্তি দূরকরণের অবলম্বন হিসাবে প্রচুর পরিমাণ নারিকেল গাছের বীজ রোপণ করেছিল। কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারিকেল গাছের প্রধান দ্বীপ হিসাবেও পরিণত হয়েছে। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এ দ্বীপটিকে উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামেও অভিহিত করেছিল। 1900 খ্রিস্টাব্দে দিকে ব্রিটিশ ভূ-জরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতীয় অংশ হিসাবে গ্রহণ করেছে। জরিপে এর স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে এই দ্বীপটির সেন্ট মার্টিন নামে পরিচিতি লাভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন এর মতে 1900 খ্রিস্টাব্দের দ্বীপটিতে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়। দ্বীপটিতে খ্রিস্টান জনবসতি এবং কোনো গির্জা না থাকার একজন সাধুর নামে দ্বীপটি নামকরণের ঠিক ইতিহাস নয় বলেও মনে হয়। তৎকালীন জেলা প্রশাসকের নামে দ্বীপটির নামকরণ করা হয়। ভৌগোলিক আয়তন। সেন্ট মার্টিনের দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার ও উত্তরে দক্ষিণে লম্ব। এই দ্বীপের 3 দিকে ভিতর শিলা ও জোয়ারের সময় তলিয়ে যায়, ভাটার সময় জেগে ওঠে। এগুলো ধরলে এর আয়তন প্রায় 10 থেকে 15 কিলোমিটার। এ দ্বীপের উত্তর ও দক্ষিণে প্রায় 5.63 কিলোমিটার লম্বা। দ্বীপের প্রস্থ কোথাও 700 মিটার আবার কোথাও 200 মিটার। দ্বীপটির পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরে অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তরও আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিনের দ্বীপের গড় উচ্চতা 3.6 মিটার। সেন্ট মার্টিনের পশ্চিম, উত্তর ও পশ্চিম দিকে জুড়ে রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার প্রবল প্রাচীর। ভৌগোলিকভাবে এই 3টি অংশে বিভক্ত। উত্তর অংশে বলা হয় নারিকেলের জিঞ্জিরা, দক্ষিণাঞ্চলীয় অংশে বলা হয় দক্ষিণ পাড়া। এর সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত এক সংকীর্ণ লেজের মতো এলাকা এবং সংকীর্ণমূর্ণ অংশ গলা পিচিপা নামেও পরিচিত। দ্বীপের দক্ষিণে 100 থেকে 50 বা 500 বর্গ কিলোমিটার আয়তনের ছোট দ্বীপ আছে, যা স্থানীয়ভাবে সেরাদিয়া ও সারাদিয়া নামেও পরিচিত। এটি একটি জলশূন্য দ্বীপ। ভোটারের সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায়, তবে জোয়ারের সময় নৌকার প্রয়োজন হয়। সেন্ট মার্টিন দ্বীপটিতে ভূপ্রকৃতির প্রধান সমতল, তবে কিছু কিছু বালিয়াড়িও দেখা যায়। এ দ্বীপের প্রধান গঠন উপাদান হল চুনাপাথর। দ্বীপের উত্তর পাড়া ও দক্ষিণ পাড়া দুই জায়গায় প্রায় মাঝখানে জলরাশি আছে। এগুলো মিঠা পানি সমৃদ্ধ, ফলে ফসল উৎপাদনে সহায়ক হয়। দ্বীপটিতে কিছু কৃষি দ্রব্য উৎপাদনও হয়ে থাকে, তবে তা প্রয়োজনীয় তুলনায় খুবই নগণ্য। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল ও 187 প্রজাতির শামুক, ঝিনুক ও 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল ও 157 প্রজাতির গুপ্ত উদ্ভিদ রয়েছে, যা 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভচর
ও 120 প্রজাতির পাখিও পাওয়া যায়। স্থানীয়ভাবে সিওয়ার্স নামেও পরিচিত। এক ধরনের সামুদ্রিক শৈবাল সেন্ট মার্টিনে প্রচুর পাওয়া যায়। এগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে বলে লাল এলগি নামেও পরিচিত। এছাড়াও রয়েছে 19 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। অমেরুদণ্ড প্রাণীদের মধ্যে রয়েছে শিল কাঁকড়া, সন্ন্যাসী শিল কাঁকড়া ইত্যাদি। দ্বীপের কাওয়া বন ছাড়াও প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা নেই। তবে দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণ কেওড়া ঝোপঝাড় রয়েছে, যা দক্ষিণ দিকে কিছু ম্যানগ্রোভ গাছও আছে। অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেওড়া ও বালাইন ও সাগরতলাও নারিকেল গাছ ইত্যাদি। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাস এখানে প্রতিদিন 5 থেকে 7টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমান বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেলও রয়েছে। একটি সরকারি ডাচ বাংলাও আছে। সেখানে দ্বীপটির সেন্ট মার্টিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এই হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল প্রাচীরের বর্ণনা। বাংলাদেশের অন্যতম পর্যটক স্পটের কেন্দ্রের মধ্যে জাফলং অন্যতম। জাফলং বাংলাদেশ সিলেটের গোয়াইটিনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটক স্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, ভারত মেঘালয়ের সীমান্ত ঘেঁষা খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে পাহাড় আর নদীর অপরূপ সম্মিলিত বলে এই এলাকায় বাংলাদেশের অন্যতম পর্যটক স্থল হিসাবেও বিবেচিত। পর্যটকদের সাথে জাফলংয়ের পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষের পাথরের কাজ করে জীবিকা নির্ভর করে আসছে বহু যাবৎ থেকেই। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর পাশে ভারতের ডাকীয় অঞ্চল। ডাকীয় অঞ্চলে পাহাড় থেকে ডাকতী নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং তামাবিল লালখানি অঞ্চল রয়েছে পাহাড়িয়ার উভয় অঙ্গে। এই উভয় অঙ্গীয় পাললিক শিলা প্রকৃতিও আছে। তাই এখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশে 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তাদের মধ্যে জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলানুড়ি। এছাড়াও বর্ষাকালে ভারতের সীমান্তবর্তী সিংল মালভূমির পাহাড়গুলোর প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাকতী নদীর প্রবল স্রোত বয়ে আনে বড় বড় গুড়িশিলা ও পাথর। এর কারণে সিলেট এলাকার জাফলং নদীতে প্রচুর পরিমাণ পাথর পাওয়া যায়। আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে ওঠার ও পাথর উত্তোলনের জন্য তার প্রক্রিয়াকরণকে ঘিরে। জাফলং এর পাথর ছাড়াও পাওয়া গিয়েছে সাদা মাটি বা চীনামাটি, যদিও সেখানকার মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতি। জাফলং এর বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতারক জুড়ে বসবাস করে, যা আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1993 জন খাসিয়া উপজাতিও বসবাস করেন। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নিজস্ব বনভূমি, যা 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্তর মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজার অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিতাও পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীদের পাথরের অনুসন্ধান বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন।
আর পাথর ব্যবসার প্রসারের গর্তে থাকলে এক সময় গড়ে ওঠে নতুন জনবসতি। এই জাফলংকে ঘিরে মুক্তিযোদ্ধারও ইতিহাস কম নেই। 1971 সালে মুক্তিযোদ্ধাদের সময় সিলেট মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল জাফলংয়ের সীমান্ত পারে ভারতীয় ডাকতিয়া নদীতে। 13 জুলাই ইপিআর ও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সদস্যদের একটি সশস্ত্র দল জাফলংয়ে ঢুকে। পিয়ান নদীর ভাটিতে বাংলাদেশের অংশে রাজাকার আজির উদ্দিনের বাড়ি ছিল একদল পাকিস্তানি সেনা। উভয় দুই পক্ষের মধ্যে 2 দফা যুদ্ধ হয়েছিল। শেষ পর্যন্ত পাকিস্তানের বাহিনীর 5 সেনা নিহত হলে পাকিস্তানিরা পালিয়ে যায়। একই সময় 2 জন মুক্তিযোদ্ধাও আহত হয়। এছাড়া জাফলংয়ের পাশে সারি নদীতেও বড় আকারে যুদ্ধ হয়। আর এভাবেই শত্রুমুক্ত হয় স্বাধীনতা পায় জাফলং। আর আজ জাফলং বাংলাদেশের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ স্থান রূপ পরিগ্রহ করেছে। তামামবিল স্থান বন্দরের শুল্ক অফিসের পাশে রয়েছে মুক্তিযুদ্ধের শহীদদের গণকবর। জাফলং এর বাংলাদেশ সীমান্ত ধারালে ভারত সীমান্তে অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় দেখে নেমে আসে ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র। এছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেকে। এছাড়াও সার্পিলাকার বয়ে চলা ডাকাতিয়া নদী ও টানের পর্যটকদের। মৌসুমি বায়ু প্রবাহের ফলে ভারতীয় সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়া নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ আর হয়ে ওঠে আরও মনোরম পরিবেশ। ডাউকিতি নদীর সচ্ছলতা ও জলরশ্মি জাফলংয়ে করেছে অন্যতম দৃষ্টি আকর্ষণ। পয়লা বৈশাখ নববর্ষকে ঘিরে জাফলং আয়োজিত করে বৈশাখী ও মেলাও। এছাড়া এই মেলাকে ঘিরে উৎসব মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বর্ষাকাল আর শীতকাল জাফলং আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বেষ্টিত গাছগাছালি আর খরস্রোতা নদ নদীর মতো তাদের পাহাড়ের মতো মেঘের দৃশ্যতেও যথেষ্ট মনোরম লাগে। 1980-র দশকে সিলেটের সাথে জাফলং এর 55 কিলোমিটার সড়ক তৈরি হওয়ার মধ্য দিয়ে দেশের অন্যান্য সকল অঞ্চল থেকে এই এলাকায় সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। সড়কপথে সিলেট সদর থেকে ওই স্থান দূরত্ব 56 কিলোমিটার। জাফলং জিরো পয়েন্ট রয়েছে তামামবিল স্থান বন্দর। ওই বন্দর দিয়ে প্রতিনিয়ত ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানিও করা হয়। বিশেষ করে ভারতে আমদানি ও রপ্তানি কাজে কয়লা আমদানি ও রপ্তানি ব্যবহার করা হয়। বাংলাদেশের অন্যতম স্পটন কেন্দ্রের মধ্যে জাফলং হচ্ছে অন্যতম, যা আমাদের সিলেট অঞ্চলে অবস্থিত ভারতীয় সীমান্ত সংলগ্ন। বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ ও পর্যটন কেন্দ্র হল সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশের অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ, যার বর্গ কিলোমিটার মাত্র 8। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার এর উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরাও বলে থাকেন। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটির ব্যাপক পরিচিতিও রয়েছে। সেন্ট মার্টিনের ইতিহাস। কবে প্রথম এই দ্বীপটিতে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায়নি। প্রথম কিছু আরবীয় বণিক এই দ্বীপটিকে নামকরণ করেছিলেন জিঞ্জিরা। উল্লেখ্য, এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার যাতায়াতের সময় এই দ্বীপটিতে বিশ্রামের জন্য ব্যবহার করত। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামে চিনত। 1990 খ্রিস্টাব্দে
কিছু বাঙালি ও রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপটিতে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। যতটুক জানা যায়, প্রথম আদিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল 13টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশে। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকা হিসাবে পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে